গুড ইভিনিং ছোট্ট বন্ধুরা, আবার আমরা এসে গেছি আজকে গৌরীদির সান্ধ্য পাঠশালায়। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, গৌরীদির সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করে আমায় জানান, লাইক দিন এবং প্রচুর শেয়ার করে দিন। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পড়াশুনো করছো বা বুঝতে আশা করি অসুবিধে হচ্ছে না। আর যারা গার্জিয়ানরা আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। আচ্ছা, আজকে আমি গাছের জীবন, আগের দিন আমি একটা ছোট অনুচ্ছেদ রচনা আলোচনা করে দিয়েছিলাম। সেটা হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। যেহেতু বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আমি আলোচনা করে দিয়েছিলাম, তারই প্রসঙ্গক্রমে আমি একটা গদ্যাংশ পড়াচ্ছি। লেখক হলেন আমাদের সবার পরিচিত বাঙালি বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু, যিনি প্রথম আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে। তারাও কিন্তু আমাদের মতো খাবার গ্রহণ করে, বজ্র ত্যাগ করে এবং শ্বাস নেয়, প্রশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে। তারাও কিন্তু তাদের সন্তানাদিকে ভূমিষ্ঠ করে। তারাও কিন্তু তাদের ছায়ায় অনেক কীট পতঙ্গ পশু পাখিকে আশ্রয় দেয় এবং একদিন তাদেরও জীবনকাল শেষ হয়ে যায় এবং তারাও মৃত্যুমুখে পতিত হয়। আর শুধু তাইও নয়, আমাদের যেরকম বিভিন্ন রকম অনুভূতি আছে, সুখ দুঃখ আনন্দ হাসি কান্না, লেখক জগদীশচন্দ্র বসু কিন্তু আবিষ্কার শুধু করেছিলেন গাছের প্রাণ আছে তাও নয়, তার সাথে কিন্তু উনি বুঝিয়ে দিয়েছিলেন বিভিন্ন ঘটনার মাধ্যমে যে উদ্ভিদ জগতেরও কিন্তু একটা অনুভূতি আছে। তাদের কিন্তু সুখ দুঃখ, আঘাত লাগে, আঘাতে কান্না, উত্তেজনায় সাড়া দেওয়া, এই সমস্ত যেগুলো জীবিত সত্তার মধ্যে থাকে তাদেরও কিন্তু আছে। তাই আজকে আমাদের টপিক হলো গাছের জীবন, জগদীশচন্দ্র বসুর লেখা। এটি ক্লাস 5-এর একটি সাহিত্য সঞ্চয়ন বই থেকে আমি নিয়েছি। এটা ক্লাস 5-এর সাহিত্য সঞ্চয়ন বইয়ের পাঠ্য। যে সমস্ত ছোট বন্ধুরা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা আজকে আশা করি আমার পড়ানোর দ্বারা উপকৃত হবে। চলো শুরু করি। গাছের জীবন, জগদীশচন্দ্র বসু। মৃত্তিকার নিচে অনেক দিন বীজ লুকাইয়া থাকে। মাসের পর মাস এইরূপে কাটিয়া গেল। শীতের পর বসন্ত আসিল। এখন আর লুকাইয়া থাকিবার প্রয়োজন নাই। বাহির হইতে কে যেন শিশুকে ডাকিয়া বলিতেছে, আর ঘুমাইও না, উপরে উঠিয়া আইসো, সূর্যের আলো দেখিবে। দেখো, আমাদের যেমন আমরা ঘুমিয়ে পড়লে বাবা মা ডেকে আমাদের তোলেন, ঠিক সেই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি মৃত্তিকার নিচে, মানে মাটির নিচে অনেক দিন ধরে বীজ লুকাইয়া থাকে। বীজ মানে আমরা যে ফল খাই, ফলের ভেতর যে ছোট বীজ থাকে সেই বীজটা বলা হচ্ছে। অনেক দিন ধরে বীজটা লুকিয়ে আছে, সে কিন্তু বেরোচ্ছে না। এরকমভাবে ফলের মধ্যে বীজ মাসের পর মাস কেটে গেল। গরমকাল গেল, বর্ষাকাল গেল, তারপরে শীতকাল এলো, শরৎকাল গেল, বসন্তকাল, শীতকাল গেল, শীতের পর আমরা জানি বসন্তকাল আসে, বসন্তকাল এলো। এবার আর লুকিয়ে থাকবার প্রয়োজন নেই, মানে বীজটা ভেতরে ভেতরে বড় হচ্ছে। হ্যাঁ, বড় হয়ে এবার বাইরে আসার তার সময় এসে গেছে। তখন বাইরে থেকে কে যেন ডাকছে, শিশুকে যেমন ডাকে তার মা বা বাড়ির বড়রা, আর ঘুমিয়ে থাকিস না, এবার উঠে পড়। মায়েরা বলে তো সকালবেলা যখন স্কুলে যায়, ঘুমিয়ে চোখ রগড়াতে, আর ঘুমোস না, এবার সময় হয়ে গেছে, চল স্কুলে যাই। আনন্দ করতে করতে সব বন্ধুরা ওখানে, দিদিমণিরা মাস্টারমশাইরা অপেক্ষা করছে। ঠিক সেই রকম গাছেরও যেন মা
এবং লেখক কল্পনা করেছেন হয়তো আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি যেন ডেকে তুলছেন, কারণ তার নির্দেশেই ছোট বন্ধুরা সব কিছু হয়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুই যেন এই মঙ্গলময়ের আশীর্বাদে এবং মঙ্গলময় নির্দেশে হয়ে থাকে। তাই তোমরা বলতে পারো সৃষ্টিকর্তা ঈশ্বর এবং গাছের মা তাকে যেন ডাকছে, শিশুকে যেন কে যেন ডাকছে, ডেকে বলছে আর ঘুমাস না, এবার বেরিয়ে আয়, সূর্যের আলো দেখতে পাবি। তখন কি হলো? আস্তে আস্তে বীজের ঢাকনাটি খসিয়া পড়িল। দুইটি কোমল পাতার মধ্য হইতে অঙ্কুর বাহির হইল। অঙ্কুরের এক অংশ নিচের দিকে গিয়া দৃঢ় রূপে মাটি ধরিয়া রহিল, আর এক অংশ মাটি ভেদ করিয়া ওপরে উঠিল। তোমরা কি অঙ্কুর উঠিতে দেখিয়াছ? মনে হয় শিশুটি যেন ছোট মাথা তুলিয়া আশ্চর্যের সহিত নূতন দেশ দেখিতেছে। দেখো বন্ধুরা, তখন এই ডাকার পরে যেন বীজটা অঙ্কুর থেকে বীজটা বেরিয়ে এসে বীজের ওপরে একটা সুন্দর ঢাকনা দেওয়া থাকে। হ্যাঁ, সেই ঢাকনাটা কিন্তু বীজকে, ভেতরের যে শিশু আছে তাকে রক্ষা করে। মানে ঈশ্বরের কি অদ্ভুত সৃষ্টি, তাই না? সৃষ্টিকর্তা যাতে গাছটার ভেতরে যে বীজটা রয়েছে সেই বীজটাই তো হচ্ছে শিশু, সেই বীজটার যেন কোনো রকমভাবে আঘাত না লাগে সেই জন্য কিন্তু তার ওপর একটা সুন্দর ঢাকনা থাকে বীজের ওপর। সেই ঢাকনাটা আস্তে আস্তে ফেটে বেরিয়ে গেল এবং খসে পড়ার পর দুটো কোমল পাতার ভেতর থেকে একটা ছোট্ট অঙ্কুর, একদম ছোট্ট গাছ, বেবি গাছ। হ্যাঁ, আমরা যখন দেখেছি আমরা তখন বড় হয়ে গেছি, কিন্তু আমরা প্রত্যেকেই তো একসময় এরকম ছিলাম। আর এখনো যাদের বাড়িতে ছোট্ট ভাই বোন আছে তারা তো দেখেছে ছোট্ট বেবি যখন হয়, নিউবর্ন বেবি, তখন ছোট্ট বেবি একদম, হ্যাঁ, সেরকম ছোট্ট বেবি বেরিয়ে এলো। সেটা গাছের অঙ্কুর, একদম নিউবর্ন বেবি আমরা যেটাকে বলি মানুষের, সেটা হচ্ছে গাছের অঙ্কুর। এবার অঙ্কুরের এক অংশ কি হলো, নিচের দিকে মাটি ধরে রইল দৃঢ় রূপে, মানে শক্তভাবে, আর একটা অংশ কি করলো, মাটি ভেদ করে ওপর দিকে উঠে গেল। এই দেখো, মাটি ভেদ করে ওপর দিকে ওঠে বলে আমরা বলি উদ্ভিদ। হ্যাঁ, গাছের আর একটা নাম উদ্ভিদ। তাই মাটি ভেদ করে উঠেছে, তাই সে উদ্ভিদ। উদ্ভিদের একটা অংশ মাটির নিচে চলে গেল, সেখানে দৃঢ়রূপে শক্তভাবে ধরে রইল, আর একটা অংশ মাটি ভেদ করে ওপরের দিকে উঠল। এবার লেখক জিজ্ঞেস করছেন তোমরা কি দেখেছো অঙ্কুর? তোমরা দেখেছো কিন্তু অঙ্কুর, তাই না? ছোট বয়সে আমাদের অনেক প্র্যাকটিক্যালে হয়েছে যে ছোলা গাছ অনেক টবের মধ্যে ছড়িয়ে দিয়েছো, তার পেছন থেকে অঙ্কুর, ছোলার পেছন থেকে তোমরা দেখেছো, অনেকে খাও স্প্রাউট ছোলাটা, যেটা হয় পেছন থেকে অঙ্কুরিত ছোলা, ছোট্ট সাদা মতো ছোলার লেজ বেরিয়ে যায়, তাই না? ওটা হচ্ছে ছোট্ট বেবি, বুঝতে পেরেছো? ছোলার সেই মনে হয় যেন শিশুটি, ছোট্ট শিশুটি মাথা তুলে আশ্চর্যের সঙ্গে নতুন দেশ দেখছে। একটা ছোট বাচ্চা একদম এসেছে, চোখ যখন তার ফুটেছে, হ্যাঁ, তখন দেখবে চারদিকে চমক করে দেখছে, মানে সারা পৃথিবী দেখছে। মায়ের পেটুর ভেতর যখন ছিল অন্ধকারের মধ্যে ছিল, বাইরে এসে এত আলোতে সে কি দেখবে কি দেখবে না সারা পৃথিবী ভেবে পাচ্ছে না, সারা পৃথিবী দেখছে। ঠিক সেরকম গাছটারও তেমন অবস্থা, ছোট্ট বেবি অঙ্কুরটা বাইরে এসে সমস্ত এইভাবে দেখছে। এরপর পরের অংশে চলো। দেখো, গাছের অঙ্কুর বাহির হইলে যে অংশ মাটির ভিতর প্রবেশ করে তাহার নাম হয় মূল। অপর এক অংশ উপরের দিকে বাড়িতে থাকে, তাহাকে বলে কাণ্ড। সকল গাছেই মূল আর কাণ্ড এই দুই ভাগ দেখিবে। এই এক আশ্চর্যের কথা, গাছকে যে রূপেই রাখো মূল নিচের দিকে এবং কাণ্ড ওপরের দিকে যাইবে। দেখো বন্ধুরা, এটা একটা অদ্ভুত ব্যাপার। এখানে যেন প্রতি মুহূর্তে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছেন, তার নির্দেশেই যেন আমাদের সারা পৃথিবী চলছে। হ্যাঁ, দেখো, গাছের অঙ্কুর বার হলে একটা অংশ মাটির ভেতরে প্রবেশ করে, মাটির ভেতর দিকে চলে যায় যে অংশটা,
মাটিকে দৃঢ় বা শক্তরূপে ধরে রাখে তাকে বলে মূল, আর একটা অংশ ওপরের দিকে যেটা চলে যায় তাকে বলে কাণ্ড। আর সকল গাছেই মূল আর কাণ্ড এই দুটো ভাগ দেখবে, প্রত্যেক গাছেই এটা দেখবে। আর আশ্চর্যের কথা বলছেন লেখক কোনটা, যে গাছকে যে রূপেই দেখো সবসময় কিন্তু মূল প্রত্যেক গাছের নিচের দিকে যাবে এবং কাণ্ড উপরের দিকে উঠে যাবে, তাই তো? সেটা আমাদের যেমন হাত পাগুলো, পা সবসময় নিচের দিকেই থাকবে, হাত ওপরে উঠে যাবে। কখনো দেখেছো কোনো মানুষকে যে পা ওপরে যাচ্ছে হাত নিচে যাচ্ছে? তাই দেখোনি তো? সেরকম গাছেরও কাণ্ড অংশটা সবসময় ওপরের দিকে উঠবে আর মূল সবসময় নিচের দিকে নামবে। এটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। পরের অংশ, একটি টবে গাছ ছিল। পরীক্ষা করিবার জন্য কয়েকদিন ধরিয়া টবটিকে উল্টা করিয়া ঝুলাইয়া রাখিলাম। গাছের মাথা নিচের দিকে ঝুলিয়া রইল, আর শিকড় ওপরের দিকে রহিল। দু একদিন পরে দেখিতে পাইলাম যে গাছ যেন টের পাইয়াছে, তাহার সব ডালগুলি বাঁকা হইয়া ওপরের দিকে উঠিল ও মূলটি ঘুরিয়া নিচের দিকে নামিয়া গেল। লেখক তো বৈজ্ঞানিক, তাই লেখক তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না। তাই উনি একটা দেখবার জন্য মজা করলেন যে দেখি তো, একটা এক্সপেরিমেন্ট করে পরীক্ষা করে কি হয়। গাছকে পুরো উল্টে দিলেন, বুঝতে পেরেছো? বারান্দার টবে এটা তোমরাও করতে পারো। পুরো উল্টে দিলেন, উল্টে দিয়ে কি করলেন, গাছের এমনভাবে উল্টে দিলেন যাতে কাণ্ডটা যেটা ওপরের দিকে যায় কাণ্ডটা নিচের দিকে থাকে আর মূলটা ওপর দিকে যায়, এরকমভাবে ঝুলিয়ে দিলেন। মানে কোনো মানুষকে যদি আমি উল্টো করে ঝুলিয়ে দিই ঠিক সেরকমভাবে করে দিলেন, হ্যাঁ, এটা দেখার জন্য। কিন্তু কিছুদিন পর ঠিক কিন্তু কি হলো, গাছের যে কাণ্ড সেটা ঠিক তলা থেকে এরকম করে ওপর দিকে যাচ্ছে, আর ওপরে যে মূলটাকে উল্টো দিক করে ঝুলিয়েছেন সেটা এরকমভাবে ঘুরে নেমে আসছে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, মানে লেখক মজা করে বলেছেন যে গাছের তো প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, তার সংবেদনশীল মন আছে, তার অনুভূতি আছে। তাই গাছ যেন বুঝতে পেরে গেছে, টের পেয়ে গেছে এই দুষ্টু আমাকে কিছু একটা করেছে। তাই জন্য গাছ জানে যে আমাকে তো উল্টো করে দিচ্ছে, আমাকে তো সোজা হতেই হবে। তাই জন্য সে কিন্তু সোজা হয়ে গেল। কি করলো, কি অদ্ভুত ব্যাপার দেখো, ঠিক মূলটা কিন্তু ওপরে যেটা ঝোলানো ছিল সেটা নিচের দিকে নেমে এলো, আর কাণ্ডটা যেটা নিচের দিকে ঝোলানো ছিল সেটা উপরের দিকে উঠে গেল। চমৎকার একটা ব্যাপার। এরপরের অংশ দেখো, সব গাছে মরিবার পূর্বে সন্তান রাখিয়া যাইতে ব্যগ্র হয়। আচ্ছা, মরিবার পূর্বে, গোটা ব্যাপারটা কিন্তু সাধু ভাষায় তখন লিখেছেন লেখক। সমস্ত গাছ মারা যাবার পূর্বে মানে আগে সন্তান রেখে যেতে ব্যগ্র হয়। মানে আমি চলে গেলাম পৃথিবী থেকে, কিন্তু আমার সন্তান, আমার রক্ত মাংস, আমার সমস্ত কিছু জিন, আমার যাবতীয় বৈশিষ্ট্য সব কিছু নিয়ে আমার সন্তান এই পৃথিবীতে রয়ে গেল। ব্যগ্র হওয়া মানে ব্যাকুল হওয়া, হ্যাঁ, ব্যগ্র হওয়া মানে ব্যাকুল হওয়া। বীজগুলি গাছের সন্তান। ফলের বীজ, প্রত্যেকটা ফলের মধ্যে বীজ আছে, সেই বীজটাই কিন্তু গাছের সন্তান। বীজ রক্ষা করিবার জন্য ফুলের পাপড়ি দিয়া গাছ একটি ক্ষুদ্র ঘর প্রস্তুত করে। গাছ যখন ফুলে ঢাকিয়া থাকে তখন কেমন সুন্দর দেখায়, মনে হয় গাছ যেন হাসিতেছে। ফুলের ন্যায় সুন্দর জিনিস আর কি আছে? গাছ তো মাটি হইতে আহার লয়, আর বাতাস হইতে অঙ্গার আহার করে। এই সামান্য জিনিস দিয়া কি করিয়া এরূপ সুন্দর ফুল হইল? গল্পে শুনিয়াছি স্পর্শমণি নামে এক প্রকার মণি আছে, তাহা ছোঁয়াইলে লোহা সোনা হইয়া যায়। আমার মনে হয় মাতার স্নেহই সেই মণি। সন্তানের ওপর ভালোবাসাটাই যেন ফুল হইয়া ফুটিয়াছে। ভালোবাসার স্পর্শেই মাটি এবং অঙ্গার ফুল হইয়া গিয়াছে।
দেখো বন্ধুরা, আমি যেটা যে প্রত্যেক মানুষই যেমন চায় যে সে মারা যাবে কিন্তু তার সমস্ত ভালো গুণগুলো, ভালো দিকগুলো সমস্ত তার সন্তানের ওপর চলে আসবে। তার সন্তান আগামী পৃথিবীতে আলোকিত করবে পৃথিবীকে। সে চলে যাক কিন্তু তার সন্তান যেন বেঁচে থাকে। ঠিক সেই রকমভাবে গাছও কিন্তু তাই চায়, গাছ মাও চায় যে আমার একটা সন্তান, পৃথিবীতে আমি চলে যাব কিন্তু আমার সন্তান যেন থাকে। সেই জন্য ব্যগ্র হয়, মানে ব্যাকুল হয়। ঠিক সেই জন্য বীজই হচ্ছে সেই সন্তান। তোমরা যে আম খাচ্ছ, এখন আমের সিজন, তোমরা তো আম খাচ্ছ, লিচু খাচ্ছ, জাম খাচ্ছ, কলা খাও, সমস্ত কিছুর মধ্যেই বীজ থাকে, সমস্ত সবজির মধ্যেও বীজ থাকে। হ্যাঁ, সেই বীজগুলো হচ্ছে তার সন্তান। ওই বীজগুলোই অঙ্কুর হয়, ছোট্ট বেবি, সেখান থেকেই বড় হয়ে গাছ হয়। এবার বীজ রক্ষা করার জন্য ফুলের পাপড়ি দিয়ে গাছ কি করে, একটা সুন্দর ঘর প্রস্তুত করে মানে তৈরি করে। গাছ যখন ফুলে ফুলে ঢেকে থাকে তখন তো খুব সুন্দর দেখা, তাই না? মনে হয় যেন গাছ হাসছে, গাছের যেন সৌন্দর্যই গাছের ফুল, তাই না? আমাদের যেমন সৌন্দর্য হাসি, একগাল হাসলে মানুষ সবসময় ভুলে যায়, হাসি মুখ দেখতে চায় সবাই। ঠিক সেই রকম গাছ, চারদিকে ফুল ফুটে গাছ ভরে আছে, তার মানে গাছ যেন হাসছে। ফুলের ন্যায় সুন্দর, ন্যায় মানে মতো, ফুলের মতো সুন্দর জিনিস কি আর আছে? সেই গাছ তো কি করে, মাটি থেকে আহার লয়, আহার মানে খাবার। হ্যাঁ, আহার লয়, খাবার নেয়। আর বাতাস থেকে কি নেয়, অঙ্গার। অঙ্গার মানে আমরা পড়েছি কার্বন, এখানে অঙ্গার মানে কার্বন, মানে আমরা জানি বন্ধুরা যে কালকেও আমি আলোচনা করে দিয়েছি রচনায়, যে কার্বন ডাই অক্সাইড গাছ সালোক সংশ্লেষের সময় যখন খাবার তৈরি করে তখন বাতাস থেকে কি নেয়, কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইডটাই এখানে লেখক বলছেন অঙ্গার। অঙ্গার আহার করে, কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেয়, আর আমাদের প্রয়োজনীয় প্রাণবায়ু অক্সিজেনটা নির্গত করে। এই সামান্য জিনিস দিয়ে এবার লেখক ভাবছেন এই সামান্য জিনিস, একটা মাটি আর একটা তোমার কার্বন ডাই অক্সাইড, এই নিয়ে কি করে এত সুন্দর ফুল হলো। কিন্তু লেখক বলছেন, গল্পে শুনেছেন পরশমণি বলে একটা পাথর আছে, পরশমণি, তোমাদের এখানে স্পর্শমণি আছে, সেই স্পর্শমণি পাথরটা কি, এটা একটা গল্পে, বুঝেছো? এটা হচ্ছে তোমার রূপকথার গল্পে পরশমণি বলে একটা পাথর আছে, সেটা ছোঁয়ালে, তুমি যদি লোহায় ছোঁয়াও তাহলে লোহাটাও কিন্তু সোনা হয়ে যায়। ঠিক সেই রকমভাবেই এইখানে পরশমণি বা পরশমণিটা কি, সেটা লেখক বলেছেন এখানে হচ্ছে মায়ের ভালোবাসা, মায়ের স্নেহই হচ্ছে সেই মণি, যেটার বিষেই কিন্তু সে ফুল হয়ে ফুটে আছে। ভালোবাসার স্পর্শেই, ভালোবাসার জন্যই কিন্তু গাছের ভালোবাসার জন্যই ওই ছোট্ট অঙ্কুরিত চারা মাটি এবং অঙ্গার নিয়ে ফুল হয়ে ফুটেছে, তাই না? আমরাও যেমন, যে ধরো তোমরা কি শুধুমাত্র অনেক ভালো ভালো খাবার খেলেই খুব বড় সুন্দর হয়ে যাচ্ছ? তা কিন্তু না। তোমরা যে ছোট থেকে বড় হচ্ছ, এই জন্য তোমাদের মা, দিদা, বাবা, দাদু সবার ভালোবাসা রয়েছে, বাড়ির গুরুজনদের স্নেহ রয়েছে, অনুশাসনও রয়েছে, একদিকে রয়েছে স্নেহ ছাড়া কিন্তু আমরা সযত্নে লালন পালন হতে পারি না, তাই না? আচ্ছা, সেই জন্য আমরাও যেমন বড় হয়ে উঠছি, তোমরাও বন্ধুরা যেমন বড় হয়ে উঠছো, ঠিক সেরকম গাছও ওইভাবে বড় হচ্ছে। এবার পরের অংশ, গাছে ফুল ফুটিয়া রহিয়াছে দেখিলে আমাদের মনে কত আনন্দ হয়, বোধ হয় গাছেরও যেন কত আনন্দ। আনন্দের দিনে আমরা 10 জনকে নিমন্ত্রণ করি, ফুল ফুটিলে গাছও তাহার বন্ধু বান্ধবদিগকে ডাকিয়ে আনে। গাছ যেন ডাকিয়া বলে, কোথায় আমার বন্ধু বান্ধব, আজ আমার বাড়িতে এসো, যদি পথ ভুলিয়া যাও, বাড়ি যদি চিনিতে না পারো, সেজন্য নানা ফুলের নিশান তুলিয়া দিয়াছি, এই রঙিন পাপড়িগুলো দূর হইতে দেখিতে পাইবে। তার মানে দেখো বন্ধুরা, যে গাছে ফুল ফুটিয়া রয়েছে
সেটা দেখলে আমাদেরও মানে ফুল ফুটেছে, অনেক গাছে ফুলে ফুলে ভর্তি হয়েছে দেখে আমাদের খুব আনন্দ হয়, তাই না? গাছেরও কিন্তু আনন্দ হয়। আর আমরা কোনো আনন্দ হলো, এই যেমন তোমাদের বার্থডে হলো, কিছু হলো, সব বন্ধুদের ডেকে আনো, 10 জনকে নেমন্তন্ন করো, হ্যাঁ, নেমন্তন্ন করে খাওয়াও। ঠিক সেরকম ফুল ফুটলেও গাছের খুব আনন্দ হয়। গাছ কি করে? গাছের সমস্ত বন্ধু বান্ধবদের ডেকে আনে, ডেকে এনে বলে চলো কোথায় আমার সব বন্ধু বান্ধব এসো, আজকে আমার বাড়ি এসো। আর যদি পথ ভুলে থাকো, তাহলে বাড়ি যদি আমার চিনতে না পারো, কারণ অনেক গাছ, কোন গাছে ফুল ফুটেছে কি করে বুঝবে? তাহলে নিশান, নিশান মানে এমন কিছু পতাকা ধরো বা ফ্ল্যাগ, আমরা যেমন ফ্ল্যাগ হোয়েস্টিং করি, নিশানা, যে এটা আমার বাড়ির ল্যান্ডমার্ক, বলি না এটা আমার বাড়ির নিশানা, ল্যান্ডমার্ক। হ্যাঁ, যেমন আমি যেমন থাকি সোদপুরে, সোদপুরে আমার বাড়ি হচ্ছে সোদপুরেশ্বরী কালী মন্দিরের কাছে। তো আমাকে যেই কেউ জিজ্ঞাসা করে যে সোদপুরের কোথায়, আমি একটা ল্যান্ডমার্ক বলে দিই, সোদপুর শ্রীনিকেতন, সেই গলি দিয়ে এসে সোদপুরেশ্বরী কালী মন্দির, নিশানা, আমার বাড়ির নিশানা, ইংরেজিতে যেটাকে আমরা বলি ল্যান্ডমার্ক। সেরকম গাছেরও হচ্ছে ল্যান্ডমার্ক সে ফুলটা, সেই গাছ বিভিন্ন ফুল তুলে তার নিশানা বা ল্যান্ডমার্ক করে দেয়। আচ্ছা, এই রঙিন পাপড়িগুলো আমি দূর থেকে দেখতে পাবে। এরপরে দেখো, মৌমাছি ও প্রজাপতির সহিত গাছের চিরকালের বন্ধুত্ব, তাহারা দলে দলে ফুল দেখিতে আইসে। কোনো কোনো পতঙ্গ দিনের বেলায় পাখির ভয়ে বাহির হইতে পারে না, পাখি তাহাদিগকে দেখিলেই খাইয়া ফেলে, রাত্রে না হইলে তাহারা বাহির হইতে পারে না। তাহাদিগকে আনিবার জন্য ফুল সন্ধ্যা হইলে চারিদিকে সুগন্ধ বিস্তার করে। গাছ ফুলের মধ্যে মধু সঞ্চয় করিয়া রাখে, মৌমাছি ও প্রজাপতি সেই মধু পান করিয়া যায়। মৌমাছি আসে বলিয়া গাছেরও উপকার হয়, তোমরা ফুলের রেণু দেখিয়া থাকিবে। মৌমাছি এক ফুলের রেণু অন্য ফুলে লইয়া যায়, রেণু ভিন্ন, বীজ পাকিতে পারে না। এই রূপে ফুলের মধ্যে বীজ পাকিয়া থাকে, শরীরের রস দিয়া গাছ বীজগুলিকে লালন পালন করিতে থাকে। নিজের জীবনের জন্য সে এখন আর মায়া করে না, তিল তিল করিয়া সন্তানের জন্য সমস্ত বিলাইয়া দেয়। যে শরীর কিছুদিন পূর্বে সতেজ ছিল, এখন তাহা একেবারেই শুকাইয়া যাইতে থাকে। শরীরের ভার বহন করিবারও তার শক্তি থাকে না। আগে বাতাস হু হু করিয়া পাতা নাড়াইয়া চলিয়া যাইত, পাতাগুলি বাতাসের সঙ্গে খেলা করিত, ছোট ডালগুলো তালে তালে নাচিত। এখন শুষ্ক কাঁপিতে থাকে, একটি একটি করিয়া ডালগুলি ভাঙিয়া পড়িতে থাকে। শেষে একদিন হঠাৎ গোড়া ভাঙিয়া গাছ মাটিতে পড়িয়া যায়। এইরূপে সন্তানের জন্য নিজের জীবন দিয়া গাছ মরিয়া যায়। দেখো ছোট বন্ধুরা, আমার চার্জার, এবার দেখো ছোট বন্ধুরা, গাছ কি করে? ফুলের মধু সঞ্চয় করে রাখে। এবার মধু খেতে ভালোবাসে কারা কারা? দুটো পতঙ্গ, মৌমাছি আর প্রজাপতি। মৌমাছি আর প্রজাপতি সেই মধু পান করে, সেই মধু খেয়ে দিন যাপন করে। এইবার কি করে? মৌমাছি আসে বলে গাছের কিছু উপকারও হয়। কি উপকার হয়? গাছের ফুলের মধ্যে রেণু, তোমরা যখন গাছ বাড়িতে ফুল আসে, মা বা দিদা বা ঠাকুমা পুজো করেন, তখন ঠাকুর ঘরে গিয়ে বা পুজোর ঘরে গিয়ে দেখবে যে ফুল, হ্যাঁ, বিশেষ করে জবা ফুলে খুব ভালো করে বুঝতে পারবে, জবা ফুলের রেণু থাকে। সেই জবা ফুলের রেণু তোমরা দেখে থাকবে। সেই জবা ফুলের রেণু কিন্তু কি করে? মৌমাছি যখন ফুলের রেণু নেয়, তখন সেই রেণু নিয়ে এক ফুল থেকে গিয়ে আর এক ফুলে সেই রেণু দিয়ে দেয়। এটাকে বড় হলে পড়বে, বাংলা এটাকে বলে পরাগ সংযোগ। হ্যাঁ, পরাগ সংযোগ বলে। এই রেণু ছাড়া কিন্তু পরাগ সংযোগ ঘটায়, এই পরাগ সংযোগ ছাড়া বীজ কিন্তু পাকতে পারে, হ্যাঁ, বীজ পাকতে পারে না। এইভাবে ফুলের মধ্যে বীজ পাকে
এবং গোটা শরীরের রস দিয়ে, মানে সেই শরীরের যত ভালো জিনিস আছে, ভালো উপাদান আছে, সেগুলো গাছ তার সন্তানকে, বীজকে দিয়ে লালন পালন করে। তখন আর নিজের জীবনের জন্য মায়া করে না। আমাদের যেরকম হয়, মায়েরা যেমন করে ছোট বন্ধুরা, তাই না? মা সারাদিন পরিশ্রম করেন, মা বাবা দুজনেই করেন। কিন্তু আমি মায়ের কথা এখানে বলছি যেহেতু, কারণ আমরা তো মায়ের গর্ভে, মা আমাদের গর্ভধারণ করেন, আমাদের গর্ভধারিণী মা। তারপরে মা যখন তিলে তিলে মা আমাদের বড় করেন, এবং মাতৃদুগ্ধ খেয়ে আমরা প্রত্যেকেই বড় হই। তাই জন্য তখন কিন্তু মায়ের দেখবে শরীরে কিন্তু অনেক ধরনের মায়ের সমস্যা হয়, মা অনেক দুর্বল হয়ে পড়েন, মা ক্লান্ত হয়ে পড়েন। এখনও দেখবে সকালবেলা ভোর থেকে উঠে মা নানা রকম পরিশ্রম করেন, আমাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে স্কুল থেকে বাড়ি ফিরে আসা, তারপরে মা তার নাওয়া খাওয়া সমস্ত শখ আহ্লাদ ভুলে আমাদের বড় করে তোলেন, লালন পালন করেন, তাই তো? তো ঠিক সেই রকমও গাছের মা, দেখো মাতৃজাতি, মায়ের জাতি কোন সব জায়গায় এক। মা ঠিক সেরকমভাবে গাছের মাও, গাছ মাও কিন্তু কি করে, তার জীবনের সমস্ত রস, সমস্ত ভালো জিনিস দিয়ে তার বাচ্চাকে তিল তিল করে বড় করে তোলে। নিজের জীবনের ওপর কিন্তু আর মায়া সে করে না। যে শরীরটা কিছুদিন আগেও তার খুব ফ্রেশ ছিল, খুব ভালো ছিল, সতেজ ছিল, সেটা কিন্তু একেবারে ভেঙে পড়ে ধীরে ধীরে। যেমন খুব ইয়াং বয়সে যখন আমরা খুব সতেজ থাকি, ফ্রেশ থাকি, সেরকম কিন্তু আর হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা, শরীরের ভার বহন করার মতো শরীরটাও আর কি আর দেহ দেয় না, ক্লান্ত হয়ে পড়ে। এইভাবে ক্রমাগত দিনে দিনে তার শরীর ভেঙে পড়ে। তার পাতাগুলো যখন ঝোড়ো বাতাস দিলে নাচতে থাকতো, আনন্দে দুলতো, সেগুলো এখন কাঁপতে থাকে। হ্যাঁ, ভয় কাঁপতে থাকে, মানে শুষ্ক হয়ে থাকে তার শরীরের, আর অবসন্ন ভাব চলে আসে, শরীর ভেঙে পড়ে। একটি একটি করিয়া ডালগুলো ভেঙে পড়তে থাকে। শেষে একদিন হঠাৎ করে গাছ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যায়, হঠাৎ করে গাছ মাটিতে পড়ে যায়। মানে ছোট বন্ধুরা বুঝতে পারছো, এখানটা বলতে আমার নিজেরও খুব দুঃখ লাগছে। মানে মা সমস্ত ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করার পর তার নিজের শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে, এবং শেষে একদিন তার মৃত্যু হয়। এই যে ডালটা পড়ে গেল, গাছ যে গোড়া ভেঙে গেল, গাছ গোড়া ভেঙে গিয়ে যে মাটিতে পড়ে গেল, তার মানে কিন্তু গাছের মৃত্যু হলো, মানে মা গাছ মারা গেল। এরকমভাবে সে বড় এক সন্তানকে বড় করলো, সন্তানকে বড় করে মা গাছ মারা গেল। এটা হলো আজকে আমাদের যে পড়লাম ছোট বন্ধুরা, গাছের জীবন, জগদীশচন্দ্র বসুর লেখা। গোটাটা আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। ভালো করে প্রত্যেকটা লাইন রিডিং পড়বে, হ্যাঁ, আঙুল দিয়ে দিয়ে যেখানটা অসুবিধে হবে পড়বে, আর নিজের ভাষায় সবসময় উত্তর লিখবে। আর গল্পটা বোঝালে যেখান থেকে ছোট ছোট প্রশ্ন আসুক, তোমরা নিশ্চয়ই বুঝতে অসুবিধে হবে না। তাহলে ছোট বন্ধুরা, কেমন লাগলো আমার পড়া আমাকে জানাবে, লাইক করবে, কমেন্টসে জানাবে, প্রচুর শেয়ার করে দেবে যাতে অন্য সব বন্ধুরাও পেয়ে যায়। আর গৌরীদির সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। ঠিক আছে বন্ধুরা, টাটা।